আজ রোববার, ছুটির দিন, তাই ড্রয়িং রুমে বসে ব্রেকফাস্টে চা আর বিস্কুটের সাথে খবরের কাগজ পড়ছিলাম। সপ্তাহের এই 6টা দিনে অফিসের এত কাজকর্মের চাপের পরে এই একটা দিনই থাকে যেদিন পা হাত পা মেলে একটু আরাম নেওয়া যায়। তাই এই দিনটাকে আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের পর মোড়ের মাথায় চায়ের দোকানে গিয়ে পাড়া প্রতিবেশীদের সাথে একটু গল্পগুজব করি। তারপর বাড়ি এসে স্নান করে দুপুরের খাবার খেয়ে সিনেমা দেখি আর বিকেলে করে ঘুরতে বেরোই। এই হলো আমার প্রতি সপ্তাহের রোববার দিনের রুটিন। আজও এর ব্যতিক্রম কিছু হবে বলে মনে হলো না। এই যে সামনে দেখছেন, ইনি হলেন দিনুদা। এই এত বড় বাড়িতে আমি আর দিনুদা থাকি। দিনুদা এই বাড়িতে কাজ করে, যদিও বাড়িটা আমার নয়, আমি এই বাড়িতে ভাড়া থাকি। বাবু আজ কি খাবেন? তুমি এক কাজ করো দিনুদা, বাজার থেকে ফ্রেশ কাতলা নিয়ে আসো আর একটু মাংস নিয়ে আসো। আচ্ছা বাবু। এই বলে দিনুদা বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আমিও সবেমাত্র টেবিল ছেড়ে উঠব, ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যাঁ, এটা সুদীপ তো? হ্যাঁ, আমি সুদীপ বলছি। আপনি কে বলছেন? আমাকে চিনতে পারছিস না ভাই? তার কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছিল, কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না যে কে। তাই কৌতূহল নিয়েই জিজ্ঞাসা করলাম, না, কে বলছেন আপনি? আরে আমি আব্দুল বলছি ভাই। আরে আব্দুল, কেমন আছিস ভাই? হঠাৎ এত বছর পর ফোন করলি তো, তাই বুঝতে পারিনি। ভালো নেই ভাই, তাই তো এত বছর পর তোকে ফোন করলাম। কেন, কি হয়েছে? তোর গলাটা এমন লাগছে কেন? খুব বিপদে আছি ভাই, তুই একবার আসতে পারবি গ্রামে? না হলে ওরা আমাকে আর আমার বোনকে বাঁচতে দেবে না। হ্যাঁ, আমি আসছি, কিন্তু কারা বাঁচতে দেবে না? আব্দুল, আব্দুল, কিরে আব্দুল, শুনতে পাচ্ছিস? ফোনটা কেটে গেল। আব্দুলের কথাগুলো শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই চটপট রেডি হয়ে পড়লাম গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। দিনুদাও বাজার থেকে চলে আসলো। কোথাও বেরোচ্ছেন নাকি বাবু? হ্যাঁ দিনুদা, আমাকে একটু আদিমপুর গ্রামে যেতে হবে। হঠাৎ এত বছর পর গ্রামে যাবেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, তেমন কিছু না। আমার ছোটবেলার বন্ধু আব্দুল আজ সকালে ফোন করলো, ও একটু সমস্যায় পড়েছে, তাই আমাকে একটু গ্রামে ডেকে পাঠালো। ও আচ্ছা, তা বাবু আপনি আজই ফিরবেন তো? আগে তো যাই, তারপর দেখি আজ আসতে পারি কিনা। তুমি সময় মতো খেয়ে নিও আর সাবধানে থেকো। আচ্ছা বাবু, আপনিও সাবধানে যাবেন। আজ দেখতে দেখতে দীর্ঘ 7টা বছর কেটে গেছে, গ্রামে যাওয়া হয়নি। গ্রাম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনার উদ্দেশ্যে শহরে চলে আসি। তারপর আস্তে আস্তে পড়াশোনার চাপে, অফিসের কাজকর্মের চাপে আর গ্রামে যাওয়া হয়নি। আত্মীয় পরিজনরাও আস্তে আস্তে গ্রামের থেকে শহরে চলে আসে, তাই আর গ্রামে যাওয়ার বিশেষ কোনো কারণ ছিল না বললেই চলে। কিন্তু আজ এত বছর পর আব্দুলের ফোন পেয়ে যতটা না আনন্দ পেয়েছি, তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছি ওর অসহায় কণ্ঠস্বর শুনে। এমন কি জরুরি তলব থাকতে পারে যার জন্য ও এত তাড়াহুড়ো করে যেতে বলল? যাই হোক, এটা নিয়ে আর বেশি চিন্তা করলাম না, কারণ ভাবলাম সেই তো গ্রামে যাচ্ছি, তাহলে জানতেই পারবো। মনে পড়ে যায় দুলালদার চায়ের দোকানে সেই আড্ডা দেওয়ার দিনগুলো। আমি, আব্দুল আর আমাদের আরেক বন্ধু নিতাই, আমরা 3 বন্ধু সেই ছোটবেলা থেকে এক স্কুল হোক কিংবা এক টিউশন ব্যাচ, সব কিছুতেই একসাথে যেতাম। গ্রামের জমিদার বাড়ির বাগান থেকে আম চুরি হোক কিংবা স্কুল পালিয়ে খেলতে যাওয়া, কত কিছুই না করেছি একসাথে। অবশ্য এসবের জন্য বাড়ি থেকে বেশ বকুনিও খেয়েছি সবাই। আব্দুলের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, এখন আছে কি জানি না, তবে আমরা সেখানে মাছ ধরতে যেতাম। আব্দুলের বাবা রহিম চাচা খুব ভালো মনের মানুষ ছিলেন, আমাদের নিজের ছেলের মতোই ভালোবাসতেন। আর আব্দুলের বোনটা যেমন মিষ্টি দেখতে, তেমনই মিষ্টি মিষ্টি গলায় আমাদের ভাইয়া বলে ডাকত।
কতই না স্মৃতি জুড়ে আছে আদিমপুর গ্রাম জুড়ে। এইসব ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে চলে আসলাম। অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বলছি আদিমপুর গ্রামে যাব, যাবে তো? 70 টাকা ভাড়া লাগবে। কি বলছো 70 টাকা? 40 টাকা ভাড়া ছিল তো। আসলে দাদা, এখন ওইদিকে তেমন আর কেউ যায় না, তাই ভাড়া বেশি। ভাড়া নিয়ে আর বেশি দর কষাকষি করলাম না, কারণ আদিমপুরে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততই ভালো। তা দাদা, হঠাৎ আদিমপুর গ্রামে যাচ্ছেন যে, ওখানে কেউ থাকে নাকি? হ্যাঁ, ওখানে আমার বন্ধুর বাড়ি। আমিও ছোটবেলায় ওখানেই থাকতাম। বেশ কয়েক বছর হলো এখন শহরেই থাকি। ও আচ্ছা। আদিমপুর গ্রামে গিয়ে যখন অটো থামলো তখন প্রায় দুপুর 1:30 বাজে। অটোওয়ালার ভাড়া মিটিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করলাম। চেনা গ্রামটাকে আজ যেন কেমন অচেনা লাগছে, আর সেটাই স্বাভাবিক। দীর্ঘ 7টা বছর কেটে গেছে, গ্রামে আসা হয়নি। এর মধ্যে অনেক কিছুই বদলে গেছে, রাস্তাঘাট, বাড়িঘর সহ দোকানপাট। আরে ওই তো সামনে, ওটা দুলালদার দোকান না? আরে দুলালদা, কেমন আছো? ভালো আছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আরে আমাকে চিনতে পারছো না? আমি সুদীপ। সুদীপ? কোন সুদীপ? আরে তোমার মনে নেই? আমি, আব্দুল আর নিতাই, আমরা 3জন তোমার দোকানে আসতাম, আড্ডা দিতাম। ও হ্যাঁ, মনে পড়েছে ভাই। আসলে অনেক দিন পরে তোমাকে দেখছি তো, তাই চিনতে পারিনি। তা বলো ভাই, কেমন আছো? ভালো আছি। তা কি করো তুমি এখন শহরে? একটা সেলস কোম্পানিতে জব করি। ও আচ্ছা আচ্ছা। তা এতদিন বাদে হঠাৎ গ্রামে আসলে যে, কোনো দরকার টরকার নাকি? না, দরকার তেমন না, তবে আজ সকালে আব্দুলের ফোন আসলো, বলল খুব দ্রুত গ্রামে আসতে। কেন তা জানি না। আচ্ছা, আব্দুল, নিতাই ওরা কি এখনো তোমার দোকানে আসে? না, ওরা দুজনে তো এখন আর একসাথে আসে না। তবে বেশ কিছুদিন, তা প্রায় সপ্তাহখানেক আগে একবার আব্দুল এসেছিল। দুলালদার সাথে কথা বলতে বলতেই পাশ থেকে বেশ কিছু লোকজনের আওয়াজ শুনতে পেলাম। তার সাথে সাথেই পুলিশের গাড়ির সাইরেন। আমি আর দুলালদা তৎক্ষণাৎই সেখানে গেলাম। গ্রামের সব লোকজন আর কিছু পুলিশ ঘিরে রয়েছে দুটি মৃতদেহকে। মৃতদেহ দুটির পায়ের দিকটি দেখতে পাচ্ছিলাম, কিন্তু মাথার দিকটা দেখতে পাচ্ছিলাম না। লোকজন সরতেই মৃতদেহ দুটির মাথা দেখতে পেলাম। দেখা মাত্রই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি দেখলাম সাদা কাপড়ে মোড়া যে শরীরটা আছে সেটা আর কেউ নয়, আমার বন্ধু আব্দুল। আর তার পাশের মৃতদেহটি আব্দুলের ছোট বোন। এটা দেখার পরই আমার শরীরটা যেন কেমন ভারী হয়ে গেল। আব্দুলের মৃতদেহের কাছে যে এগিয়ে যাব, সেই শক্তিটুকুও যেন আমি পাচ্ছি না। নিজের প্রতি এখন খুব আফসোস হতে লাগলো, আর আব্দুলের অসহায় কণ্ঠস্বরটা বারবার আমার কানে বাজছিল। যদি আর একটু আগে আসতাম, হয়তো আব্দুল আর রেনুর প্রাণটা এভাবে যেত না। কিন্তু কেই বা কারা আব্দুল আর রেনুর এই অবস্থার জন্য দায়ী? এই সমস্ত প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এইসব কোনো প্রশ্নেরই উত্তর আমার কাছে নেই। গ্রামের মানুষজনকে যে জিজ্ঞাসা করব তাতেও কোনো লাভ নেই। গ্রামের মানুষ অল্পতেই ভয় পেয়ে যায়, আর এসব বিষয়ে কেউই নিজেকে জড়াতে চাইবে না। নিজের প্রতি নিজেরই কেমন একটা অস্বস্তি হতে লাগলো। এত বছর পর যে বন্ধুটা তার বিপদে আমাকে পাশে চাইলো, আমি তার পাশে থাকতে পারলাম না। এই সমস্ত কিছু আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই গ্রামের পশ্চিম দিকের পুকুর পাড়ে গিয়ে বসলাম। পুকুর পাড়ে বসে থাকতে থাকতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে তার খেয়াল নেই। গ্রামে থাকবো নাকি শহরে ফিরব, কোনো কিছুরই কোনো দিশা পাচ্ছিলাম না। ভাই সুদীপ। কে? আব্দুল, তুই?
তুই এখানে? কিন্তু হ্যাঁ, আমি আর বেঁচে নেই। কিন্তু কি করে? কে করলো তোর এই অবস্থা? সেটাই বলার জন্য তোর কাছে এসেছি। তুই পারবি না আমার আর আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে? হ্যাঁ পারবো, কিন্তু তুই সমস্ত কিছু আমাকে খুলে বল। তাহলে শোন, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তুই পড়াশোনার জন্য চলে গেলি শহরে। রয়ে গেলাম আমি আর নিতাই। আমরা দুজনেই আর পড়াশোনার দিকে গেলাম না। আমি আব্বুর সাথে চাষবাসের কাজে লেগে পড়লাম, আর অন্যদিকে নিতাই ওর মতো করে কাজ খোঁজার চেষ্টা করছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিন বাদেই একটা দুর্ঘটনায় আব্বু মারা যায়। তখন রেনু অনেক ছোট, সমস্ত দায়িত্ব আমার ওপর পড়ে যায়। অন্যদিকে নিতাই আস্তে আস্তে জুয়া খেলায় মত্ত হয়ে পড়ে, আর তোলাবাজ কার্তিকের খপ্পরে পড়ে। কার্তিক ওকে অনেক ভুল বুঝিয়ে নিজের দলে টানে। আমি নিতাইকে অনেক বুঝিয়েছিলাম এই সমস্ত বিপদ থেকে বেরিয়ে এসে ভালোভাবে বাঁচতে, কিন্তু ও তখন আমার কথা না শুনে আমাকে ভুল বুঝেছিল। এরপর থেকে নিতাই আর আমার মধ্যে কোনো কথা হতো না। তারপর আমি আমার মতো করে আর ও ওর মতো করে ভালো ছিল। কিন্তু মাসখানেক পরেই গ্রামে নেমে আসে এক প্রাকৃতিক দুর্যোগ। প্রায় 7 দিন ধরে চলে প্রবল বেগে বৃষ্টি, যার ফলে আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। সেই সময় আমার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ ছিল না যে আমি আবার নতুন করে ফসল ফলাবো। এছাড়াও রেনুর পড়াশোনার খরচ, এসবের জন্য আমি গ্রামের জমিদার বাবুর কাছ থেকে 20 লক্ষ টাকা সুদে নেই, যেটা শোধ করার সময়সীমা হলো 8 বছর। বেশ ভালোই চলছিল সমস্ত কিছু, কিন্তু গ্রামের জমিদারের নজর পড়ে আমার আব্বুর 10 বিঘা জমির ওপর। জমিদার তোলাবাজ কার্তিককে বলে যে কোনো কিছুর বিনিময়ে সেই জমি তাকে এনে দিতে। তাই বিগত কয়েকদিন ধরেই জমিদার, তোলাবাজ কার্তিক, এমনকি আমাদের বন্ধু নিতাইও আমাকে হুমকি দিচ্ছিল 20 লক্ষ টাকা শোধ করার, না হলে তারা জোরজবরদস্তি করে জমি দখল করে নেবে। আমি গ্রামের থানায়ও গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ পুলিশকে ওরা টাকা খাইয়ে রেখেছে। আজ সকালে তোকে ফোন করার পরেই আব্দুল, এই আব্দুল, বাইরে বেরো, তোর সাথে অনেক বোঝাপড়া আছে। হয় আজই টাকা দে, না হলে এই কাগজে সই কর। কিসের কাগজ, কিসের সই? আমি কোনো কাগজে সই করতে পারবো না। আর তাছাড়া আমার টাকা দেওয়ার সময়সীমা এখনো শেষ হয়নি। দেখো ভাই নিতাই, তুমি হয় কিছু একটা করো, আর না হলে যদি আমাকে করতে হয় তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। দেখলাম নিতাই বন্দুক বের করলো আর আমার দিকে নিশানা তাক করে বলল, দেখ আব্দুল, তোকে আমি ভালোভাবে বলছি, তুই সই করবি কি করবি না? তুই কি ভাবছিস তোর বন্দুক দেখে আমি ভয় পেয়ে যাব? তাহলে তুই সই করবি না? না। তাহলে নে। ভাইয়া, তুই কিছু চিন্তা করিস না আব্দুল, আমি কাউকে ছাড়বো না। আমি সবাইকে উপযুক্ত শাস্তি দেব, সে জমিদার হোক, তোলাবাজ কার্তিক, কিংবা আমাদের স্বার্থপর বন্ধু নিতাই। এরপর কেটে গেছে বেশ কিছু মাস। সমস্ত প্রমাণ সাক্ষ্যর ভিত্তিতে কোর্ট থেকে আদেশ দেওয়া হয় আব্দুল আর রেনু মৃত্যুর হত্যাকাণ্ডে দোষী জমিদার, কার্তিক আর নিতাইকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এখন নিজের উপর কিছুটা হলেও আফসোস কমেছে যে অন্ততপক্ষে আমি আব্দুলের আত্মার শান্তি দিতে পেরেছি।